দেখছেন স্বাধীন সংলাপ, সৌজন্যে আলোক হেলথ কেয়ার হাসপাতাল। আজকে আপনাদের সাথে আছে আমি রেজওয়ান ফয়েজ। আজকে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে সব জায়গায় একই আলোচনা। আজকে জুলাই সনদ বাস্তবায়নের কয়েকটি সুপারিশ আজকে প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশন, এবং তারপর থেকে আলোচনা হচ্ছে তাদের অনেকগুলো সুপারিশ আছে। জাতীয় নির্বাচনের দিন বা এর আগে গণভোটের সুপারিশ তারা করেছেন। বেশ কিছু সুপারিশ দেওয়ার পর কীভাবে বাস্তবায়ন হবে এটি নিয়ে রাজনৈতিক দলগুলো না মিশ্র প্রতিক্রিয়া দিয়েছে। বিএনপি যদি বলি যে বিএনপির পক্ষ থেকে সরাসরি এই যে সুপারিশগুলো দেওয়া হচ্ছে তারা মোটামুটি নাকচি করে দিয়েছেন এবং বলেছেন যে আসলে কোনোভাবে কোনো রকম একটা সুপারিশ দিতে হয়, তাই জাতীয় ঐক্যমত্য কমিশনে একটা সুপারিশ জমা দিয়ে গেছে। এনসিপি এবং জামায়াতের পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে এবং তারা নির্বাচনের আগেই গণভোটের দাবি করেছেন। সব কিছু নিয়ে এই বিষয়গুলো একটু কথা বলবো, এছাড়া অন্য অন্য বিষয় তো থাকবেই। আমাদের আজকের আলোচনার বিষয় আমরা দিয়েছি ঐক্যমত্যের রাজনীতি। দুজন আলোচক আছেন, একটু পরিচিত হয়ে নিই। আমরা আছেন ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা, তিনি সহযোগী অধ্যাপক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন, এবং আছেন এস.এম. সাইফ মুস্তাফিজ, তিনি যুগ্ম সদস্য সচিব জাতীয় নাগরিক পার্টি। সাইফ মুস্তাফিজ, আপনাকে দিয়ে শুরু করি। প্রথমে একটা প্রশ্ন, আইন উপদেষ্টা আসিফ নজরুল কি সত্যি সত্যি প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন? ধন্যবাদ আপনাকে, আমার বিজ্ঞ সমালোচক এবং টিভির পর্দায় যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এটা তো আসলে বলা কঠিন আসলে হতে চেয়েছিল কিনা। হয়তো আপনি নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যের কথা বলছেন, হতে পারে। আসলে এটা আমি আসলে মন্তব্য করতে পারবো না, এটা ওনার থেকে জিজ্ঞেস করলে। এটা নিয়ে আমরা মানে আপনার কয়েকদিন পর পর আপনার যে ধরনের একটা হঠাৎ এই ধরনের একটা বক্তব্য যেটা নিয়ে খুব আলোচনা হয়, মানে এটা কি প্ল্যান করা নাকি এরকম বক্তব্যটা দিয়ে দেন? না না না, এরকম প্ল্যান করা এরকম হয় না। দেখা যায় যে মানে নাসিরউদ্দিন পাটোয়ারি উনি দেখা যায় অনেক সময় অনেক তথ্য দিয়ে ফেলেন আর কি, তো যেটা দেওয়া উচিত না, উচিত না অনেক ক্ষেত্রে। আচ্ছা, ঠিক আছে। এবার তাহলে আমি জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রশ্ন নিয়ে আসি। আজকে জাতীয় ঐক্যমত্য কমিশন এই জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে তার একটি রূপরেখা বা সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছেন। আমি একটু জানতে চাইব যে এই বাস্তবায়ন পদ্ধতি নিয়েই তো এনসিপি একটা আপত্তি ছিল, এবং এই কারণেই আপনারা মূলত সেখানে সাইন করেননি জাতীয় জুলাই সনদে। বাস্তবায়ন পদ্ধতি কিভাবে হবে সেটা সুপারিশ জমা দিল, এখন কি এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে? দেখেন, আমাদের জুলাই সনদ নিয়ে যে ঐক্যমত্য কমিশনের একটা টিম আছে, তারা এটা নিয়ে আলাপ আলোচনা করছে, আমাদের নীতি নির্ধারকের পর্যায়ে আলাপ আলোচনা হচ্ছে। আমরা আনুষ্ঠানিকভাবে আগামীকালকে আসলে এটা নিয়ে মতামত জানাবো। তবে ইনিশিয়ালি আমরা এটা নিয়ে পজিটিভ, এবং দীর্ঘ প্রায় 1 বছরের উপর সময় ধরে ঐক্যমত্য কমিশনের যে নিরলস পরিশ্রম, সেটাকে আমরা ডেফিনেটলি সাধুবাদ জানাই, ওয়েলকাম করি। এবং তারা আজকে যে খসড়া প্রণয়ন করেছেন সেটাও আমরা আসলে পজিটিভভাবে নিয়েছি, এবং আমরা মনে করছি যে এটা আসলে আমরা যে এক্সপেকটেশনটা করেছিলাম, জনগণের আশা আকাঙ্ক্ষার যে বাস্তবায়নের জায়গাটা তৈরি হবে, সেটা অনেকাংশে আমার কাছে মনে হয়েছে যে এটা হয়েছে। কিছু জায়গায় টেক্সটগত জায়গায় মনে হয়েছে একটু মানে আমাদের সাথে একটু দ্বিমতের জায়গা আছে, তবে এটুকু জায়গা দ্বিমতের জায়গা থাকতেই পারে। তবে আমরা মোটামুটিভাবে এটা আমরা ওয়েলকাম জানাচ্ছি। এখন কালকে আপনারা আনুষ্ঠানিকভাবে আসলে এনসিপির অবস্থানটা জানতে পারবেন, তবে এটা পজিটিভই হবে ইনশাল্লাহ। গণভোটে এই যে জানছি, গণভোট নিয়ে একটা মানে আলোচনা, তাদের যে সুপারিশ আছে সেখানে আছে যে সেটি নির্বাচনের দিনও হতে পারে, সরকার যদি চায় নির্বাচনের আগেও হতে পারে। আপনাদের কোনটা চাওয়া? আমরা তো বলেছিলাম যে আসলে নির্বাচনের আগে গণভোটের কথা আমরা বলেছি। এখন দুইটা জায়গাতেই ধরেন দুই রকম প্রোস কনস আছে আর কি। এখন নির্বাচনের দিনে মানে মোটা দাগে নির্বাচনের দিনের জায়গাটা খরচের ব্যাপারটা বলা হচ্ছে, যে আসলে মোটা দাগে খরচটা যেন বাঁচানো যায় এবং মানুষের ওই রকম আগ্রহ থাকবে কিনা। তবে আমার মনে হয় যে জুলাই সনদের স্বাক্ষর বা না মানে স্বাক্ষর করা না করার টাইমে আসলে মানুষের যেই আগ্রহ এই জুলাই সনদে, সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি, এবং মানুষ কিন্তু জুলাই সনদের যে আইনি ভিত্তি থাকছে না কি না এটার পরিপ্রেক্ষিতে কিছু দল স্বাক্ষর করে ফেললো আর একটা দল যে করেনি, এটাকে কিন্তু পাবলিক জাজ করেছে, পজিটিভলি নেগেটিভলি এইভাবে জাজ করেছে। তো আমরা মনে করি যে জুলাই সনদটা আগে হলে আসলে মানুষ আগ্রহ নিয়ে এই ব্যাপারটা আসলে পর্যবেক্ষণ করে সেই ভোটটা দিবে, এবং যখন যদি জাতীয় নির্বাচনের সাথে হয় তখন কিন্তু আনুষ্ঠানিকভাবে আপনি দেখবেন যে প্রচারণা যখন শুরু হয়ে যাবে, তখন কিন্তু জুলাই সনদের ওই জায়গাটা থাকবে না যেরকমভাবে থাকা দরকার, এবং সে সময় আসলে কোন দিকে যাবে, এটা কোন ভাবে এটা
অ্যাকোমোডেট করা হবে, সেই জায়গাগুলো নিয়ে আসলে দুশ্চিন্তার জায়গা আছে। বরঞ্চ এখানে যেরকম আমরা আপার হাউসের কথা বলেছি, সো জুলাই সনদের জায়গাটা যদি বাস্তবায়নের রূপরেখা বা ইনিশিয়াল স্টেজটা হয়, তাহলে কিন্তু অনেক কিছুই সুরাহা হয়ে যাবে বা সলভ হয়ে যাবে। সেটার আলোকেই আমরা জাতীয় নির্বাচনটা দিকে যেতে পারবো। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে জাতীয় নির্বাচনের আগে গণভোটটা হয়ে ভালো হয়। আসবো আপনার কাছে ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা, আপনার কাছে একটু জানতে এই ঐক্যমত কমিশনে যদি আজকে কিভাবে বাস্তবায়ন হবে জুলাই সনদ, সেই সুপারিশ জমা দিয়েছে তারা, এটি নিয়ে আলোচনা হচ্ছে। আমি একটু জানতে চাইবো যে এটি নিয়েই তো নানা ধরনের আসলে এই জুলাই সনদ স্বাক্ষর করা না করা এবং নানা ধরনের সংকট তৈরি হয়েছিল, বাস্তবায়ন কীভাবে হবে। আজকে বাস্তবায়ন হওয়ার পরেও কিন্তু রাজনৈতিক দলগুলো একমত হতে পারেনি, প্রায় প্রতিটি রাজনীতিকে ভিন্ন ভিন্ন মত দিয়েছেন। যদি আমি বলি প্রধান দুই শিবির, যদি বলি বিএনপি এবং জামাত ইসলামী এনসিপি, তাদের অবস্থানে পুরো বাস্তবায়ন পদ্ধতি থেকে একদম ভিন্ন। সেখানে আপনি আসলে এই বাস্তবায়ন নিয়ে নতুন সংকট সামনে দেখতে পাচ্ছেন না, কিংবা আপনি এই পদ কিভাবে দেখছেন আসলে জমা হলো আজকে? আপনাকে ধন্যবাদ রেজওয়ান এবং আমার সহ-আলোচককে শুভেচ্ছা। প্রথম কথা হচ্ছে যে দেখেন, আমি এটা প্রথমেই বলি, গণতন্ত্রের মূল আলাপ হচ্ছে আপনি সব কিছুতে কিন্তু একমত হতে হবে এমন কোনো কথা নেই। গণতন্ত্র মানেই হচ্ছে সেখানে ভিন্ন মত থাকবে এবং ভিন্ন মত থাকার মধ্য দিয়ে আপনি যেটা জনগণের জন্য সবচেয়ে ভালো এমন কিছু সিদ্ধান্ত আপনি গ্রহণ করবেন। তো এই যে জুলাই সনদ নিয়ে যা কিছু হচ্ছে, দেখেন আমি আরও যদি স্পষ্ট করি, এই যে বর্তমান সরকারটি আছে, সেই সরকারটির কি করেছে, কেউ যদি প্রশ্ন করে যে 1 বছর আপনি কি করেছেন, তার একটি এবং কেবলমাত্র একক সফলতার ফসলই হতে পারে কেবলমাত্র জুলাই সনদ, ঐক্যমত্য কমিশনের। এর বাইরে কোনো কিছু দিয়ে, মানে আপনি যদি বলেন যে এমন একটি কাজ যেটি এই সরকারকে রেফার করে বা এই সরকারকে আপনার প্রেজেন্ট করবে বা ইতিহাসের পাতায় থাকতে পারবে, নেতিবাচক অর্থে না ইতিবাচক অর্থে, সেটার একটি মাত্র জায়গাটা কিন্তু এই জুলাই সনদ, একমাত্র, এছাড়া আর কিছু নেই। যা কিছু আছে সবই নেতিবাচকের লিস্ট অনেক বড়। কারণ ইতিহাসের পাতে এটাও থাকবে যে এই সরকারের মধ্যে সময়ে কিভাবে ইনস্টিটিউশনাল ফর্মে মব সৃষ্টি হয়েছে ইত্যাদি ইত্যাদি, তো বা মব সন্ত্রাসের উত্থান। তো এই জায়গাটাতে আপনি দেখবেন যে আমাদের এনসিপির যিনি মানে আহ্বায়ক জনাব নাহিদ হাসান, উনি কয়েকদিন আগে একটা কথা বলেছিলেন, সেফ এক্সিটের একটা কথা বলেছিলেন। তো আমার কাছে মনে হয় কি, এই সরকারের সেফ এক্সিটের সবচেয়ে বড় টুলসটাও জুলাই সনদ। তো এই কথাগুলো এজন্য বললাম যে এই জুলাই সনদ নিয়ে আপনার দ্বিমত আছে এবং জুলাই সনদ নিয়ে সর্বোচ্চ রকমের রাজনীতিটা করা হয়েছে, সর্বোচ্চ রাজনীতির। এবং আমি বলতে চাই যে এই রাজনীতি এখনো চলমান। কারণ হচ্ছে আপনি দেখবেন যে একদম শেষ মুহূর্তে এনসিপি সাইন করার আগের দিন জামাত ইসলাম, এক অর্থে বলতে গেলে আমাদের এই থেকে আমরা নাগরিক হিসেবে যখন দেখছিলাম, তখন বলতে গেলে এক অর্থে ঠিক সময় মতো হাতটা ছেড়ে দিয়ে সে যে সাইন করে ফেলেছে। সাইন এনসিপিও করবে, এটা এ বিষয়ে আমরা আগে থেকেই জানি, কিন্তু এনসিপি সেটার গুরুত্ব চাচ্ছে, সংযত কারণেই এনসিপি এটার আইনগত ভিত্তি চাচ্ছিল। তো এটি নিয়ে যখন আপনি বাস্তবায়নের দিকে যাচ্ছেন এখন, এটি খুবই দুঃখজনক যে এখন যখন বাস্তবায়নের গল্পটা আসছে, সেটা কিভাবে আসছে আপনি খেয়াল করে দেখেন। ঐক্যমত্য কমিশন আজকে যে গণভোটের কথা বলেছে, এই গণভোট মূলত জুলাই সনদকে কেন্দ্র করে, এবং গণভোটের জন্য যেই লাইনটি নির্ধারণ করা হয়েছে, এটি এই পরিমাণ জটিল একটি লাইন, যেটি গণভোটের লাইন তো হতে পারে না। এটি আমি বলবো যে যারা সাংসদ, তফসিল, আপনি একটু জরিপ চালান এই কারণ বাজারে, যে এই শোর পরে এই লোকজনকে যে জিজ্ঞেস করেন আপনি তফসিলের 18 ধারা অথবা জুলাই সনদ এই সকল বিষয় সম্পর্কে জানেন কিনা, দেখেন না মানুষজন কি বলে। কারণ আপনি যখন গণভোট বলবেন, নিশ্চয়ই সেই মানুষটিও ভোট দিবে, তার নামই তো রেফারেন্ডাম। তাহলে আমার বক্তব্য হচ্ছে, জুলাই সনদকে গণভোটে নেয়ার কোনো প্রয়োজনীয়তাই আসলে ছিল না। এটি মূলত ভীষণ রকমের ক্ষমতার বিকেন্দ্রীভূতকরণের একটা প্রক্রিয়ার অংশ, যেখানে রাজনৈতিক দলগুলো মতামত দিয়েছে, সেখানে নোট অফ ডিসেন্টের বিষয় আছে, আপনি সেটিকে সাংবিধানিক ভিত্তি দেন অথবা অর্ডিন্যান্স আকারে আছে, যেটা আপনার রাষ্ট্রপতি করবে বা পরবর্তী সংসদ করবে। এটিকে যখন আপনি গণভোটে যদি নিতে চান, তাহলে জনগণকে আগে বুঝাতে হবে জুলাই সনদটা কি, তফসিলটা কি, তফসিলের 18 ধারায় আসলে বলা আছেটা কি। এখন আমি এটাই জানি না, হ্যাঁ অথবা নাতে ভোট দিন, তাহলে তো এই রেফারেন্ডামটা
অর্থপূর্ণ রেফারেন্ডাম হলো না। এটি তো ওই পূর্বেকার গণভোটের মতো আপনি শাসক হিসেবে অমুককে দেখতে চাইছেন কি চাইছেন না, ওটাও কিন্তু সরল ভাষা, ওটাও কিন্তু একটা সরল ভাষা। এই ভাষাটা অত্যন্ত জটিল, এই ভাষাটা কোনোভাবেই রেফারেন্ডামের জন্য যোগ্য একটি ভাষা বলে আমার মনে হয়নি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, একটি গণভোট অনেক ব্যয় সাপেক্ষ, অনেক খরচ সাপেক্ষ। এই প্রশ্নটা আমি পুনর্বিবেচনার কথা বলি, আমি আবারও বলছি জুলাই সনদের গুরুত্ব আছে, নানাভাবেই আছে রাজনৈতিক অর্থে, ঐতিহাসিক মুহূর্তে, কিন্তু সেটিকে গণভোটে নিয়ে যাওয়া কোনো প্রয়োজনীয়তা আছে কিনা সেই ব্যাখ্যাটা নাগরিক হিসেবে আমাদের কাছে পরিষ্কার করা জরুরি। আমি একটু বুঝতে পারছি, আপনার কাছে আসতে চাই। আপা যেমন বলছিলেন যে আসলে গণভোটের যে পুরো প্রক্রিয়াটা সেটিই অনেক জটিল করে তোলা হয়েছে সাধারণ মানুষের জন্য। আজকে যদি বলি আলী ইলিয়াস সাহেব যেটি বলেছেন যে সাংবিধানিক সংশ্লিষ্ট বিষয়গুলোকে বাস্তবায়নের জন্য 48টি বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে, এখানে একসঙ্গে 48টি বিষয় বাস্তবায়নের জনগণের উপর গণভোট নেওয়া হবে। 48টি বিষয় থাকবে, এখানে আপনি পক্ষে আছেন কি না, হ্যাঁ অথবা না। এই যে 48টি বিষয়ে মানে এটি সাধারণ মানুষের জন্য একটা কঠিন বিষয় হয়ে যাচ্ছে না? 48টি বিষয় আছে, এটি আমি সাধারণ মানুষ কীভাবে পড়বে, বুঝবে, তারপরে হ্যাঁ না ভোট দিবে? তার মধ্যে আছে আমি হয়তো 40টি বিষয় একমত, কিন্তু আর 8টি বিষয় একমত না, তাহলে আমি আসলে হ্যাঁতে দিব নাকি নাকতে দিব? এখানে তো প্রক্রিয়াগত কিছু জটিলতা আসলে এখনো রয়ে গেছে, এবং এটা সত্যি কথা যে সব ক্লাস মানুষের কাছে কিন্তু এখনো পৌঁছায়নি। এটা মিডল ক্লাস, আপার মিডল ক্লাস বা একটা সিভিল সোসাইটি কাছে, শিক্ষিত লোকজনের কাছে বেশি অ্যাকসেপ্টেড। তারপরও আমি মনে করি যে গ্রামগঞ্জেও কথা হচ্ছে, হয়তো বা 48টা বিষয়ে তারা পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝছে না, কিন্তু এর ফলে আসলে তাদের কি কি পরিবর্তনের জায়গা তৈরি হচ্ছে সেই জায়গাগুলো কিছুটা হলেও বুঝতে পারছে। মানে এখন সোশ্যাল মিডিয়ার যুগে বা সবার কাছেই এই মিডিয়াগুলো আছে, বা আমাদের কথাবার্তা অনেকে শোনে, এই বিষয়ে যারা বিজ্ঞ তাদের আলোচনা দেখা যাচ্ছে যে এখন কিন্তু গ্রামগঞ্জে এগুলো টকশো বা এগুলো কিন্তু মানুষ ফলো করে। তো কিছু জায়গাটা আছে যে তারা বোঝার চেষ্টা করছে, জানছে। তবে ঐক্যমত্য কমিশন বা রাজনৈতিক দলগুলোর জায়গা থাকবে আসলে উচিত যে এই বয়ানগুলো আসলে পাবলিকের কাছে যত সহজ ভাষায় নিয়ে যাওয়া যায় তাদেরকে আসলে জানানো উচিত। কারণ তাদের ভাগ্য নির্ধারণের দায় দায়িত্ব শুধুমাত্র রাজনৈতিক দল বা আমাদের উপর যে অর্পিত ব্যাপারটা তাও না, তাদের উপরও এই বার্তাটা, এই দায়িত্বটা বর্তায়। সেই জায়গা থেকে তাদেরকে আমাদেরকে রাজনৈতিকভাবে সচেতন করা, তাদের যেই অধিকারগুলো সেটা যে বুঝে নেওয়ার যে একটা ব্যাপার, সেটাকে আসলে এইবার থেকেই আমাদেরকে এইটা অ্যাড্রেস করাতে হবে যে আপনার নাগরিক অধিকারগুলো আপনারও তো বুঝে নিতে হবে। সবসময় আমি অ্যাজ এ জনপ্রতিনিধি, আমি অ্যাজ এ স্টেক হোল্ডার বা সুধী সমাজের হয়ে আমি তার জন্য সব ভাগ্য নির্ধারণ করে দিচ্ছি, সেটা তো আসলে সুবিবেচকের জায়গা হয় না। তো সে জায়গায় আমি মনে করি যে তাদের জায়গা থেকে এবং আমাদের জায়গা থেকে এই ব্রিজটা স্থাপন করতে হবে। সরকারের তো অবশ্যই তার দায়িত্ব আছে, যেটা অনেকাংশেই সরকার ব্যর্থ আমিও মনে করি, কিন্তু এখন আসলে সেই সুযোগটা আছে তাদের জন্য। এই ব্যর্থতার গ্লানিটা মানে সব ভালোভাবে যদি শেষ করতে পারে তাহলে আসলে আমি মনে করি যে সেক্ষেত্রে তারা সফলতাই পাওয়ার কথা। কিন্তু আপনি যেমনটি বলছিলেন যে গণভোটটি আসলে প্রয়োজন আছে, হ্যাঁ আমি গণভোট প্রয়োজন আছে অবশ্যই। আমি মনে করি গণভোট প্রয়োজন আছে, কারণ হচ্ছে যে এছাড়া আপনি আর অন্য কোনো যেই 6টা পদ্ধতি নিয়ে আসলে আলোচনা হয়েছিল, আর কোনো পদ্ধতিতে আসলে কোনো রাজনৈতিক দল একমত হচ্ছিল না। তো সেই জায়গায় এখন লাস্ট হচ্ছে যে হোপ ছাড়া হলো যে আচ্ছা তাহলে আমরা জনগণের কাছ থেকে জায়গাটা নেই, যেহেতু সব রাজনৈতিক দলগুলো একমতে পৌঁছাতে পারছে না, অনেক বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে, এবং প্রক্রিয়াগত দিকে আসলে এটা কীভাবে এক্সিকিউট হবে সেটা নিয়ে যেরকম আলাপ আছে। তো সেই জায়গা থেকে সবাই তখন একমত হয়েছে আসলে এখন এটা জনগণের উপরই ছেড়ে দেওয়া বেটার। যদি তার আগে একমত হওয়ার একটা জায়গা থাকতো তাহলে আমার মনে হয় যে এটা সেক্ষেত্রে গণভোট না হলেও আসলে হতো। আপনার কোনো প্রশ্ন? না, মানে জাস্ট ওয়ান্ডার, মানে যদি এমন হয়ে যায়, মানে যেহেতু এটা গণভোট, যদি এখানে না চলে আসে তখন ব্যাপারটা কি হবে? হ্যাঁ, যদি না আসে সেটা তো জনগণের উপর তো আপনার সেই এটা রাখতে হবে। মানে আপনি পাবলিকের জন্য যে ঐতিহাসিক সনদ, মানে এটা তো একটা ঐতিহাসিক সনদ, তো এটা তো একটা একটা মুহূর্ত, অনেক কিছু এটার সাথে যুক্ত। তো সেক্ষেত্রে এইরকম একটা সনদ আমরা সাধারণত যখন সনদ করি, এই সনদটাকে গণভোটে নিয়ে যাওয়ার মানে এটা কি হিস্টোরিক্যালি কোথাও এর এভিডেন্স পাওয়া যায়? রিস্কি হয়ে যাচ্ছে কিনা আমি আসলে মনে করি না যে রিস্কি হচ্ছে। আমাদের জনগণ এখন অনেকাংশেই সচেতন। মানে আগে যেভাবে আসলে মূলা ঝুলিয়ে রাজনীতিবিদরা রাজনীতি করতো জনগণের সাথে, এখন তারা রাজনৈতিকভাবে অনেকাংশেই সচেতন, এবং মেজরিটি আমার মনে হয় যে তারা ডিসিশন নিতে পারবে এবং তারা এই ঐতিহাসিক ভুলটা করবে না। যে ঐতিহাসিক ভুলগুলো রাজনৈতিক দলের উপর ছাড়ার ফলে 90-এর পরবর্তীতে করা হয়েছে,
এবং যেসব স্টেক হোল্ডাররাই আছে সিভিল সোসাইটির সবাইকে আমি অ্যাড্রেস করে বলতে চাই যে তারা আসলে কখনো আসলে ওই রকম ভালো কোনো ডিসিশন জনগণের জন্য নিতে পারেনি। সো আমি মনে করি জনগণ তার জায়গা থেকে ঐতিহাসিক ভুল করবে না, তারা এটার পক্ষেই থাকবে। আচ্ছা, আমি একটু আপনার কাছে আসতে চাই। আজকে এই গণভোটের বিষয়টি নিয়ে বিএনপির পক্ষ থেকে বলাই হয়েছে যে তারা আগেই বলেছে যে জাতীয় নির্বাচনের সঙ্গেই তারা গণভোটটি চায়, এবং জামাত ইসলাম থেকে তাদের যে আগের দাবি সেখানে কঠোর অবস্থান দেওয়া হয়েছে যে তারা জাতীয় নির্বাচনের আগেই এই গণভোটটি চায়, এবং সেখানে তারা দুই দলই কঠোর অবস্থানে আছে। অন্যদিকে আজকে নাসিরউদ্দিন পাটোয়ারির কথা যদি বলি, তিনি আজকে প্রেস ক্লাবে বলেছেন যে জামায়াত ইসলামী এবং বিএনপি আসলে লাউ এবং কদু, তারা আগেও জোটের মধ্যে ছিল, এখন তারা আসলে সরকার একটা নাটক করছেন এবং বিরোধী দল সরকার খেলার চেষ্টা করছেন, তাদের মধ্যে আসলে একটা আতাত আছে যে তারা কে সরকার হবে কে বিরোধী দল হবে, এখন জাস্ট একটা নাটক করছেন তর্কতর্কি করার জন্য। আমার কাছে এই সব কিছু মিলে আপনার কাছে প্রশ্ন, আপনার কাছে কি মনে হয় যে এই যে গণভোট নিয়ে আসলে কি শেষ পর্যন্ত যে একটা কঠোর অবস্থান আমরা দেখতে পাচ্ছি, এটি আবার রাজনৈতিক পরিস্থিতি খারাপ করবে কিনা, নাকি আসলে দুই দল জামাত ইসলাম এবং বিএনপি একসাথে হয়ে যাবে? না দেখেন, আমি প্রথম কথা আমি আগের পার্টিই বলেছি যে গণভোট আমার কাছে ব্যক্তিগতভাবে আমি আসলে এই ইস্যুতে, গণভোট অন্য অনেক কিছুতে হতে পারে, যদি এমন হতো যে নির্বাচন হবে কিনা এই ইস্যুতে গণভোট হতো, আমি তাহলে অন্য ভিন্ন মত দিতাম। কিন্তু এই ইস্যুতে যেহেতু আমি মনে করি না যে গণভোটটা আসলে প্রয়োজনীয়, বা আমার কাছে মনে হচ্ছে এটা রাষ্ট্রের অর্থ অপচয়, সহজ কথা, সেই ক্ষেত্রে এখন খারাপের মন্দের ভালো প্রস্তাবটি কিন্তু ওই যে, যেহেতু আমি ব্যয় চাচ্ছি না, মন্দের ভালো প্রস্তাবটা বিএনপি দিয়েছে যে আচ্ছা ঠিক আছে নির্বাচনের দিন হয়। কিন্তু আমরা যেভাবে চিন্তা করি, যারা রাজনৈতিক দল আছে তারা এইভাবে চিন্তা করে না। তারা যেটা চিন্তা করছে যে গণভোট হয়ে এটার ইস্যু আসলে পরে এটার পরবর্তীতে অন্যান্য যে দল আছে তারা সেটাকে একটা ইস্যু বানাবে, নির্বাচনকে প্রলং করবে, আর বিএনপি যে কোনো মূল্যে ভাবছে যে আমার একটা নির্বাচন হয়ে যাওয়া উচিত, তো সে মনে করছে এটা হচ্ছে তাদের প্রেক্ষাপট। যেই বাস্তবতাই আসুক না কেন, দেখেন রেজওয়ান, একটা কথা বলি, আপনি নিশ্চয়ই জানেন যে আইএমএফ তার লাস্ট কিস্তির টাকাটি দিচ্ছে না, এবং সে স্পষ্ট করে বলেছে যে নির্বাচিত সরকার ছাড়া সে দিবে না। তো দেশের যে অর্থনৈতিক পরিস্থিতি, দেশের যে রাষ্ট্রীয় নিরাপত্তা পরিস্থিতি, সবকিছু মিলে এনসিপি বলেন, জামায়াতে ইসলাম বাংলাদেশ বলেন অথবা বিএনপি বলেন, যে দলই নির্বাচিত হয়ে আসুক সেটি নাগরিক হিসেবে আমরা এই মুহূর্তে সকলেই চাচ্ছি, কারণ আমাদের অর্থনৈতিক মানদণ্ড বা আমাদের বিনিয়োগ ইন পার্টিকুলার উইথেল হয়ে আছে। তো এটা একটা বাস্তবতা। এখন আপনি যে বলছেন যে সমস্যা হবে কিনা, আমার কাছে এই পুরো ঐক্যমত কমিশনের পুরো বিষয়টা, এবং আমার কাছে ইন পার্টিকুলার আজকে আলী রিয়াজ, উনি যখন প্রফেসর আলী রিয়াজ যখন এটি বলেছে, আমার কাছে এই ব্যাপারটাতে একটা জিনিস মনে হয়েছে কি, যখন আমি একটা নোট অফ ডিসেন্ট দিই, নোট অফ ডিসেন্ট মানে কিন্তু আমি দ্বিমত করিনি, আমার এ বিষয়ে ভিন্ন মত আছে, তাই না? তো এই যে নোট অফ ডিসেন্ট যে এতগুলো দল দিয়েছে, সেই নোট অফ ডিসেন্টের প্রতিফলন কিন্তু ওই অর্থে নাই, এবং এক ধরনের চাপিয়ে দেওয়ার ব্যাপারটাও কিন্তু এখানে আছে। আপনি দেখেন 270 দিনের মধ্যে যদি জুলাই সনদের বিষয়বস্তু কার্যকর না হয়, অটোমেটিক আপনি এটা করে যাবেন, বা আপনি সংবিধান সংশোধনীর মতো বিষয়টাতে নিয়ে আসলেন, তাহলে এই বিতর্কটা কি কারণে সরকারের তরফ থেকে বা প্রফেসর আলী রিয়াজ নিয়ে আসলেন, এটি যদি পরিষ্কার করেন সেটা একটু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ এইরকম কথা তো বলার কথা ছিল না, একদম শেষ মুহূর্তে এসে এই কথাটি বলাটাও এক ধরনের রাজনৈতিক উস্কানি বলে আমার কাছে মনে হয়। এবং সেই উস্কানির হয় কি, আমরাও যখন কথা বলি, ধরেন নাগরিক হিসেবেও কথা বললে সেই কথাটা কখনো এনসিপি, কখনো বিএনপি, কখনো জামাতের কাছে চলে যায়। তো আলী রিয়াজের যে পজিশনটা উনি এই মুহূর্তে দিচ্ছেন, কোনো না কোনোভাবে এটিও কোনো একটা পার্টিকুলার দলের পকেটে চলে যাচ্ছে কিনা, তাহলে কিন্তু নিরপেক্ষতা নিয়ে যে প্রশ্নটা এসেছে, তার মানে আপনি কিন্তু আজকেই সম্ভবত এনসিপি বেশ কিছু উপদেষ্টানের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন বা তাদের নাম প্রকাশ করেছেন, আগেই তুলেছিলেন, আজকে মনে হয় কিছু নাম প্রকাশ করেছেন। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, উপদেষ্টার উপরে আমি আস্থা রাখতে পারছি না, ঐক্যমত্য কমিশনের বিপক্ষেও যদি এখন এই ধরনের কথাবার্তা আসে, তাহলে নির্বাচনটা করবে কে, এই প্রসঙ্গটা তখন থাকে না? তাহলে কি ব্যাপারটা এরকম যে সব কটা পয়েন্ট, ইটস এ কানেক্টিং দ্য ডটস, আমরা এই প্রত্যেকটা কাজ এই জন্য করছি বিকজ এই গভর্নমেন্টে দিয়ে কিছু হবে না, নাও উই হ্যাভ অ্যানাদার প্ল্যান, আমরা একটা তত্ত্বাবধায়ক সরকার চাইছি, এবং সে কারণে যত রাজনৈতিক উপসর্গগুলো আছে সেগুলো প্রোভাইড করছি। এনসিপি তো আজকে বলেছে যে তত্ত্বাবধায়ক সরকার আসার কোনো সুযোগ নাই না, কিন্তু এই ডিবেটটা তো আছে, আচ্ছা তাই না? আচ্ছা, আমি তো আপনার কাছে আসতে চাই একটা ব্যাপারে। আজকে সালাউদ্দিন সাহেব যেটি বলেছেন, এই আমি যদি
যেটি সুপারিশ করেছেন সেখানে তিনি বলেছেন যে সংবিধান সংস্কার পরিষদের নামে একটা আইডিয়া যুক্ত করা হয়েছে, যে নির্বাচনটি হবে সেটি 9 মাস সংবিধান সংস্কার পরিষদ নামে কাজ করবে, তারপরে তারা করবে। তিনি বলছেন যে এটি নিয়ে কোনো আলোচনাই হয়নি কমিশনে, যে ঐকমত্য কমিশনে একটা বিষয় নিয়ে আলোচনাই হলো না, সেই বিষয়টা আপনারা তো ছিলেন আলোচনায়, সেই বিষয়টি কিভাবে তাহলে যুক্ত হয়ে গেল? সেটি একটি রাজনৈতিক দলের জন্য তো আসলে মানা কঠিন। না, ডেফিনেটলি মানে যেই সিদ্ধান্তগুলো আসুক না কেন, আমার মনে হয় যে প্রত্যেকটা রাজনৈতিক দলের মানে জানার রাইটটা আছে এবং সেই অনুসারেই আসলে এটা কার্যকর করা উচিত। তারপরও আসলে ঐক্যমত্য কমিশনের তো নিজস্ব কিছু ডিসিশন থাকবে। আপনি যদি সব টেবিলে ছেড়ে দেন, সব রাজনৈতিক দলের কাছে ছেড়ে দেন, এটা অনন্তকাল হয়তো বা চলবে। আর যেখানে আসলে সালাউদ্দিন সাহেবের মতো বিজ্ঞ রাজনীতিবিদরা থাকেন, এটা আরও অনন্তকাল চলার সম্ভাবনা থাকে। সো উনি হয়তো মনে জায়গা থেকে কমেন্ট করেছে, তবে আমি মনে করি যে ঐক্যমত্য কমিশনের নিজেদের কিছু স্বতন্ত্র ডিসিশন নেওয়ার জায়গা থাকা উচিত। না হলে তো আসলে এটা কোন দিকে যাবে, এটার কে রাইট করছে, একজন তো চালক থাকতে হবে অবশ্যই। সালাউদ্দিন সাহেবের মতে করে তার পুরো বাংলাদেশ চলবে না। আচ্ছা, একজন দর্শক আছে, ফোনটা নিয়ে নিই একটু। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটি বলে প্রশ্নটি করেন। স্যার, আমি পাবনা সুজানগর থেকে আব্দুল জব্বার বলছিলাম। জি জব্বার সাহেব বলেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ স্বাধীন সংলাপ অনুষ্ঠানকে, এবং শুভেচ্ছা জানাচ্ছি দুইজন সম্মানিত অতিথিকে। আমি দুজনকে সম্মান দিয়েই বলতেছি, দেখেন ঐক্যমত মানে একমত। আমরা প্রথম থেকেই দেখতেছি একমতে আসতে পারতেছে না। এতদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমির খসরু সহ, সালাউদ্দিন সাহেব সহ, তারা খুবই নম্র ছিলেন, বা তারা ভাবছিল যে জিনিসটা একটা বাস্তবায়িত হবে। আজকে কিন্তু তারা এই অনুষ্ঠানের পর থেকেই একটা তাদের মনে হচ্ছে একটা বিবৃতিকর পরিস্থিতি পড়ছে, নোট অফ রিসেন্ট নাই, বা জামাত ইসলাম বলতেছে সামনে মাসেই গণভোট হবে। আবার অন্যান্য দল চাচ্ছে যে পিআর পদ্ধতি চাচ্ছে, এবং অন্যান্য দল চাচ্ছে এখানে উপদেষ্টারা পক্ষপাতিত্ব করতেছে। তাহলে একমত হচ্ছে না। আমার প্রশ্ন হচ্ছে, এই জুলাই শরৎটাই এমন মনে হচ্ছে যে নির্বাচনে একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে। দুজন ধন্যবাদ। আচ্ছা, আরেকজন আছে, এটা প্রশ্ন নেই। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। জি বলেন, নামটি বলে প্রশ্ন করেন। আমি রাজবাড়ী থেকে আব্দুল ওয়াহাব মন্ডল বলছিলাম। জি ওয়াহিব সাহেব বলেন। আমার প্রশ্ন এনসিপি ভাইয়ের কাছে, যে আপনারা ঐক্যমত্যে সরকারের প্রেক্ষিতে আপনারা কোন দলে অংশগ্রহণ, কোন দলে অংশগ্রহণ করবেন? আপনারা কি বা বাংলাদেশ জাতীয়বাদী দলের সঙ্গে অংশগ্রহণ করবেন? জি, কোন জোটে যাবেন? জি, সাহেব মুস্তাফিজ বিরতিতে যাবার আগে ওয়াহাব সাহেব রাজবাড়ী থেকে ফোন করেছিলেন, তার খুব জানার ইচ্ছা যে এনসিপি আসলে কোন জোটে যাবে আগামী নির্বাচনে। আচ্ছা, ধন্যবাদ ওয়াহাব সাহেবকে কোশ্চেনটা করার জন্য। দেখুন, এনসিপি আসলে অভ্যুত্থানের পরে আসলে রাজনীতিতে নতুন রাজনৈতিক দল গঠন করেছে আসলে একটা নতুন শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার জন্য, নতুনভাবে মানুষের আশাকাঙ্ক্ষা বাস্তবায়নের যে রাজনীতি সেটা আসলে করতে চাই। যদি আসলে বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দলের প্রতি আমাদের আগ্রহটা থাকতো, তাহলে আমরা বেটার সেই দলে যেয়ে সেই রাজনীতিটা করতে পারতাম, হয়তো বা অপরচুনিটিও তারা আমাদেরকে দিত। তো এনসিপি মূলত নির্বাচন উপলক্ষে আসলে এখনও কোনো রকম জোটের পরিকল্পনা তাদের নেই। এছাড়াও রুটিন ওয়ার্কের মতো আমাদের সব রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা হয়। যদি আসলে এরকম কোনো সিচুয়েশন ক্রিয়েট হয় যে আসলে বাংলাদেশের কোনো একটা ক্রাইসিস লগ্নে বা কোনো একটা প্রয়োজনে জোটবদ্ধ বা এরকম হওয়ার একটা সিচুয়েশন দরকার, সেক্ষেত্রে এনসিপির ডোর সবার জন্যই ওপেন। তবে এনসিপির যেটা মনে করে যে মধ্যমপন্থী যেসব দলগুলো আছে, স্পেশালি এবি পার্টি, গণ অধিকার পরিষদ বা এরকম যে কয়েকটা দল আছে, এদেরকে নিয়ে পসিবল একটা ওয়ে আছে হয়তো বা আমরা একটা জোট করতে পারি, এটা নিয়ে একটা আলাপ আলোচনা আছে। তবে পার্টিকুলারলি এনসিপি, বিএনপি বা জামাতের সাথে এখন পর্যন্ত যা সিদ্ধান্ত যাচ্ছে না, এবং আমরা যারা এই দলের সাথে সম্পৃক্ত আছে, আমরাও আসলে চাই যে আমাদের স্বতন্ত্র রাজনীতিটা ধরে রাখতে, মানুষের কাছে সেভাবে পৌঁছাতে। আপনি বলছিলেন যে রুটিনভাবে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আপনার যোগাযোগ আছে। এখনকার যে বড় রাজনৈতিক দলগুলো যদি বলি, জামাত ইসলামী, বিএনপি, এদের সাথে আপনাদের সম্পর্ক কেমন? হ্যাঁ, আমাদের সবার সাথে খুব ভালো সম্পর্ক। জামাত ইসলাম নিয়ে যে ইদানিং যে বক্তব্যগুলো দিচ্ছেন সিমিন নেতা, তা দেখে কি মনে হয় যে খুব ভালো সম্পর্ক? না, দেখেন, এটা তো আসলে ডে ওয়ান থেকে আমাদের পার্টি লাইনটা এরকমই ছিল। মানে আছে না, মানে এখন আপনার সাথে আমার ভালো সম্পর্ক দেখে আপনি অন্যায় করছেন, সেটা নিয়ে আমি কিছু বলতে পারবো না, এটা তো আসলে ঠিক না। তো
তো যেই দলের কাজকর্ম আমাদের কাছে মনে হচ্ছে যে আসলে ঠিক যাচ্ছে না, বাংলাদেশের মানুষের বিপরীতের দিকে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের ভয়েস সেক্ষেত্রে আমরা রেইজ করি। এর মানেই না যে আমরা সেই দলটাকে ঘৃণা করি, অপছন্দ করি বা আমাদের একটা দাকুড়াল সম্পর্ক হয়ে যাবে। আমরা চাই যে এই হেলদি প্র্যাকটিসটা থাকুক, আমাদের কোনো ভুল ত্রুটি হলেও যেন তারা সমালোচনা করে। এইভাবে আমার মনে হয় যে একটা সুন্দর পরিবেশ তৈরি হতে পারে। বারবার নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যের প্রসঙ্গে যাচ্ছি, তিনি আজকে যেটি বলেছেন যে বিএনপি এবং জামাত ইসলাম ভঙ্গ ধরেছে, তারা আসলে ভেতরে ভেতরে কানেক্টেড কিন্তু বাইরে একটা ভাব ধরছে যে তারা বিরুদ্ধে। আপনারা যখন এইসব বক্তব্য দিচ্ছেন, মানে আপনাদের ভিতরে এরকম না তো যে আসলে উপরের দিকে আপনারা দেখাচ্ছেন যে সবাই গালাগালি করছে কিন্তু ভেতরে ভেতরে সবার সাথে ভালো কানেকশন আছে? না না, আমি তো বললামই যে মানে যেরকম একটা সম্পর্ক থাকা উচিত, যেহেতু এই অভ্যুত্থানের সময়ে সবগুলো রাজনৈতিক দলের সাথে আমাদের একটা সুসম্পর্ক ছিল এবং এই রাজনৈতিক দলগুলো বিগত 17 বছর ধরে আসলে অনেক স্ট্রাগল করেছে, তাদের তৃণমূলে যারা নেতাকর্মীরা ছিল তারা অনেক ত্যাগ তিতিক্ষার শিকার হয়েছে। তো সেই জায়গাগুলো আমরা সবসময় উপলব্ধি করি এবং আমাদেরও অনেক আত্মীয় পরিজনও এদের মধ্যে কিন্তু কানেক্টেড। সো ওই জায়গা থেকে তাদের প্রতি আমাদের সম্মান সবসময় ছিল, থাকবে। কিন্তু তাদের আসলে কাজকর্মের ক্ষেত্রে যদি সালাউদ্দিন সাহেবের মতো কিছু কর্মকাণ্ড করে বা গোলাম পরশ সাহেবের মতো কিছু কর্ম করে, সেক্ষেত্রে তো তার পরিপ্রেক্ষিতে রাজনৈতিকভাবে যতটুকু আলোচনা করা যায় সেটা আমরা করতে চাই বা বলতে চাই। আচ্ছা, এই যদি এই বক্তব্য আসলে নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য শেষ প্রশ্নটা আমি করবো, সেটা আজকে তিনি বলেছেন যে ঐকমত্য কমিশন এই বাস্তবায়ন করতে গেলে তিনি বলছেন যে প্রধান উপদেষ্টাকে জাতীয় শহীদ মিনারে যেতে হবে এবং সেখানে গিয়ে যে তিনি বাস্তবায়নে এই ঘোষণাতে সিগনেচার করেন, কিভাবে বাস্তবায়ন হবে, তাহলে এনসিপি সেখানে সিগনেচার করবে। মানে জাতীয় শহীদ মিনারে কেন যেতে হবে? না, মানে এটা তো আমি বললাম যে দলীয় সিদ্ধান্ত এখন আসেনি, ওটা উনি বলেছেন, তবে এটা দলীয় সিদ্ধান্ত না। দলীয় সিদ্ধান্তটা আপনি আগামীকাল জানতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি আপনার কাছে আসি। একটু যদি বক্তব্য বলি যে একজন তাদের শীর্ষ নেতা বক্তব্য দিচ্ছেন, দলীয় সিদ্ধান্ত তার সাথে যাচ্ছে না, এই বিষয়টা কিভাবে দেখেন? না, আমি অনেক আগেই এ বিষয়ে একবার একটা মন্তব্য করেছি, আমি মন্তব্যটা আরেকবার করতে চাই। আমি বলেছি নাসিরউদ্দিন পাটোয়ারি উনি যে বক্তব্যগুলো দেন সেটি রাজনৈতিকভাবে কোনোভাবেই একটা যে প্রাজ্ঞতা আমরা বলি, হ্যাঁ, সেই ধরনের বক্তব্য এটা হয় না। তো মানে সাইফ যেটা বলছেন যে ওনার দলের সাথে আলোচনা হয়নি, তাহলে উনি এই বক্তব্যগুলো দিচ্ছেন ব্যক্তিগত। তো সেক্ষেত্রে যেটা হয়, রাজনৈতিক কর্মী কিন্তু ব্যক্তিগত বক্তব্য দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু বলেন যে এটা আমার ব্যক্তিগত মতামত। কিন্তু এই যে আপনি প্রশ্ন করছেন, সাইফ বলছে যে সিদ্ধান্ত হয়নি, এই যে ব্যাপারগুলো, এটা একটা রাজনৈতিক দলের কাছ থেকে এত বারংবার রিপিটেটিভ মিস্টেক বা রিপিটেটিভ ইরোর, এটা কিন্তু হয় না। আমি অতীতেও দেখেছি এনসিপির বিভিন্ন মানুষের কথাবার্তা যখন বলা হয়, তারপর যখন টকশোতে এসে জিজ্ঞেস করা হয়, এনসিপির কর্মীরা বলেন যে এটা উনি বলেছেন, উনার দায় আমি নিব না, এটা উমুক বলেছেন, আমি তমুকের দায় নিব না। এটি একবার, দুবার, তিনবার, চারবার হয়, কিন্তু যখন এটা কন্টিনিউয়াস হয় তখন কিন্তু এটা দলগতভাবে পাবলিক পরিসরে একটি নেতিবাচক ইমেজ তৈরি করে। আমি মনে করি এটি তাদের বোঝাবুঝি, মানে বোঝাটা খুব জরুরি, বা তাদের দলগতভাবেও চিন্তা করতে পারে যে এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এটা তো আমি বলতে পারি না। অথবা যে ধরনের ভাষার প্রয়োগ নানাজন নানাভাবে করে গুরুত্বপূর্ণ জায়গা থেকে, তো সেইটা আমি করতে পারি না। তো এই বিষয়গুলো আমার মনে হয় যে এনসিপি একটু সচেতন হলে আমাদের জন্য ভালো, এনসিপির জন্য তো আরও ভালো, কারণ আমরা তো কনফিউজ হয়ে যাই। কারণ আমরা তো, মানে আপনি যেমন ওকে প্রশ্ন করছেন, পাটোয়ারি, নাসিরউদ্দিন পাটোয়ারি তো মুখপাত্র, ওনার এটা কি ছিল, মানে পোস্টটা মুখ্য সমন্বয়ক, এটা তো একটা গুরুত্বপূর্ণ পোস্ট, তাই না? তো একজন মুখ্য সমন্বয়ক যদি একটি দলের বলেন, কতজনকে যে বলা সম্ভব যে এটি কিন্তু তিনি বলেছেন, আমরা জানি না। এইগুলো আসলে ওরাও নতুন দল, শিখবে আশা করি। না, আমি এই বিষয়টা বলতে চাই যে আপু যেরকম ভাবে বললো, এখন যেই ধরাবাঁধা ব্যাকরণে আসলে রাজনৈতিক দলগুলো চলে, সেটা আসলে এনসিপি সেই ফরম্যাট অনেক সময় ফলো করে না। এরকম আমাদের রাজনৈতিক দলের, আমি যেটা বলছি যে দলের সিদ্ধান্তের জায়গাটা থেকে আমি মানে কথাগুলো বলছি, কিন্তু এরকম অনেক জায়গা আছে যে ব্যক্তিগত জায়গা থেকে তারা অনেক কথা বলছে, তারা এরকম অনেক ডিসিশনও নিচ্ছে, যেটা আসলে সামগ্রিকভাবে আমরা দলের জায়গা থেকে অনেক সময় এটা আমাদের বেটার একটা জায়গা ফুটো দেয়। তো এই ডিসিশনগুলা, যেটা ধরেন যে প্রিভিয়াস মানে 54 ইয়ার্সের যদি আলাপ ধরি, সবাই তো একটা ফরম্যাটে গেছে, কোনো না কোনো ফরম্যাটে, কেউ রিস্ক নিতে চায় নাই, যেটা 17 বছরের ফেলার হিসেবে আমরা রাজনৈতিক দলগুলোকে বলি, কারণ এরা অনেক সেফ খেলতে চাইছে, এটা করবে না বা ওইটা করলে এরকম হবে কিনা, ইউএসএ স্যাংশন দিলে তাহলে এটা হবে, তাহলে ওইটা হবে না। তো আমাদের ক্ষেত্রে এরকম কিছু ক্যারেক্টার বা এরকম কিছু মানুষের সমন্বয় হয়েছে দেখে আসলে আমরা মনে করি যে এটা রাজনৈতিকভাবে নতুন একটা সমীকরণের দিকে বাংলাদেশকে নিয়ে যাচ্ছে।
আমি যদিও নাসির উদ্দিন পাটোয়ারির সাথে অনেক ব্যাপারে একমত নিজেও অনেক সময় থাকি না, তো তারপর আমি মনে করি যে কিছু কিছু জায়গায় আমাদের এরকম অনেক লিডার আছে যাদের এরকম লিডারশিপের জায়গা নেক্সট একটা ফরওয়ার্ড বাংলাদেশের দিকে আমাদেরকে নিয়ে যাবে। না না সাইফ, এটা না আমার মানে যেহেতু আপনি প্রশ্নটা তুললেন, আমার এখানে একটা বক্তব্য, সেটা হয়েছে কি আপনাদের যে পোস্ট স্ট্রাকচারালিস্ট যে অ্যাপ্রোচ, ইটস আ ভেরি গুড থিং, ইট ইজ নট এ ব্যাড থিং, কিন্তু ঘটনা হয়েছে যে আপনার বিভিন্ন জনের মতামত থাকবে, কিন্তু এবং আপনি যদি বিএনপির কথা বলেন, এখানে দেখবেন প্রত্যেকটা মানে ডেইলি বিএনপির 10-12 জন নেতার বিভিন্ন রকম কথা আসছে। তা আপনি কি সবাইকে এই কথা বলছেন যে এটা কি তার পার্টি লাইন কিনা, ওটা কি না? একটা লাইন বলে দেখে, আপনি খেয়াল করে দেখবেন, তারা কিন্তু বলে এটা আমার ব্যক্তিগত মতামত বা আমি মনে করি। না, এই যে সব আমি সব মনে ক্ষেত্রে করি, যে এরকম বলে তা কিন্তু না না সব ক্ষেত্রে না, আপনি যেগুলোতে অন্তত এরকম মিডিয়ার সামনে এসে আপনি যে কথাগুলো বলছেন এটা খুব গুরুত্বপূর্ণ। আপনি আপনার ড্রয়িং রুমে যে কথা বলছেন বা এই মেট্রো নাসির উদ্দিন পাটোয়ারি আমার মনে হয় কোনো সময় এখানে উল্লেখ করেছে এটা আমার দলের স্ট্যান্ড। না না, উনি তো ব্যক্তিগত বলেননি, সেটা বলেছি। উনি ওনার স্ট্যান্ডটাই বলে, মানে এই এরকম না যে এরকম না যে উনি বলে দিচ্ছে যে এটা আমাদের দলের। না না না, এটা তো জরুরি, এটা একটা সাধারণ কার্টিসি। আপনি আমি তো আপনার সাথে এগ্রি করেছি, আমি তো এটা বললাম যে অবশ্যই সেভাবে মেনশন করা উচিত, কার্টিসি আর কি, আর কিছুই না। হ্যাঁ ডেফিনেটলি। আচ্ছা, একজন দর্শক আছে, ফোনটা নিয়ে নি। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নামটি বলে প্রশ্নটা করেন। আমি মনি হায়দার বলছি। জি মনি সাহেব বলেন। আমার প্রশ্নটা হয়েছে জাতীয় ঐক্য কমিশনের আজকে শেষ রিপোর্টটা প্রদান করেছে। রিপোর্টে তারা একটা জায়গায় বলেছেন যে 270 দিনের ভিতর যদি সংসদ পাস না করে তাহলে এটা অটোমেটিক হয়ে যাবে। আমার কথা হয়েছে সংসদটা তো কোনো অটো না, অটো পাস না যে এটাকে অটোমেটিক চলে আসবে, এর কোনো সিস্টেম নেই। আর বলতেছে কাদেরকে বলতেছে? যারা নির্বাচিত সংসদ সদস্য, এই দেশের জনগণের যারা যারা নির্বাচিত সংসদে যাবেন তাদেরকে বলতেছে যদি তারা না মানে তাহলে 200 অটোতে পাস হয়ে যাবে। কিন্তু ঐক্যমত কমিশনে যারা এটা বলতেছে তারা কিন্তু জনগণের যারা পরিচালিত না, কিংবা জনগণ তাদেরকে আপনার এটা ম্যান্ডেটও এই পর্যন্ত দেয় নাই, এটা না ভোটও তো আসতে পারে। অতএব ওনারা কিভাবে কথা বলেন? অতি শিক্ষিত লোকরা একটা সমস্যাটা হয়ে গেছে কি যে ওরা কিভাবে কথাটা বলছেন, একটা গোজামিল দিয়ে দিলেন সংসদকে, ওনারা বলতেছেন তাহলে তো জনগণকে অপমান করা হইলো এখানে টোটালি। যদি সংসদ এটা পাস না করে তাহলে তো এটা জনগণ তো ওনাদেরকে পাঠাইছে। জি ধন্যবাদ। একদম শেষ দিকে চলে এসেছি, খুব বেশি সময় পাবো না। এস এম সাইফ মুস্তাফিজ, আপনার কাছে প্রশ্ন, দর্শকের প্রশ্নই বলি। একজন দর্শক জব্বার সাহেব, তিনি পাবনা থেকে ফোন করেছিলেন, তিনি বলেছেন যে শেষ পর্যন্ত এই জাতীয় জুলাই সনদ নিয়ে যে ধরনের রাজনৈতিক দলগুলোর পরস্পর বিপরীত অবস্থান, এটি নির্বাচনকে শেষ পর্যন্ত সংকটে ফেলে কিনা, তার একটা আশঙ্কার জায়গায় তিনি প্রশ্ন করেছেন। আর মনির হায়দার সাহেব প্রশ্ন করেছেন যে 270 দিনের মধ্যে সংস্কার পরিষদকে যদি পাস না করে বা এই জুলাই সনদ, তাহলে এটি অটোমেটিকলি সংবিধানের পার্ট হয়ে যাবে। তিনি বলছেন যে এটি আসলে জনগণকে এক ধরনের অপমান করা হয় কিনা। হ্যাঁ, মানে তার সাথে আমিও কিছুটা একমত পোষণ করি। এই জায়গায় বললাম যে কিছু টেক্সট কত জায়গায় এখন আসলে আলাপ আলোচনার কিছুটা জায়গা আছে, এটা আসলে সুরাহা করতে হবে। কারো মানে পাবলিক যেন আসলে ফিল করতে পারে এটা আসলে তাদের ম্যান্ডেটটা ফুলফিল করা হয়েছে, আর তাদের বাইরে যে আসলে কোনো কিছুই সিদ্ধান্ত গ্রহণ করাটা আমার মনে হয় না যে সমীচীন। আর আরেকটা কি বললেন? আরেকটা একজন জব্বার সাহেব ফোন করেছেন পাবনা থেকে, তিনি বলেছিলেন যে এই জুলাই সনদ নিয়ে যে আপনাদের মধ্যে এক ধরনের পরস্পর বিরোধী অবস্থান, সেটি নির্বাচনকে সংকটে ফেলবে কিনা। কিছুটা তো সংকটে ফেলার পরিস্থিতি তৈরি হওয়ার কথা। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে যারা রাজনৈতিক দলগুলো আছে তারা এখন আসলে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন এবং ঐক্যমত্যের ভিত্তিতে আসলে এই ব্যাপারগুলো সলভ করে আসলে নির্বাচনের দিকে যাবেন, এটা আমি আশা করি। আর একটা বিষয় আমি একটু উল্লেখ করতে চাই যে জাতীয় পার্টির বিষয়গুলোটাও আসলে আমলে নেওয়া উচিত। তারা যেভাবে আসলে এখন অ্যাক্টিভ হচ্ছে, এবং আমরা তো বলছি যে আসলে ভারতের একটা এ টিম হচ্ছে আওয়ামী লীগ, বি টিম জাতীয় পার্টি, তো বি টিমকে তারা বিভিন্নভাবে অ্যাক্টিভেট করার চেষ্টা করছে এবং তাদের ব্যানারে আসলে বিভিন্ন তৃণমূল পর্যায়ের আওয়ামী লীগ আসলে সংগঠিত হওয়ার চেষ্টা করছে এবং ব্যাপক ফান্ডিং কিন্তু তারা পাচ্ছে। সো এই জায়গা থেকে সরকারের কনসার্নের জায়গা থাকা উচিত, রাজনৈতিক দলগুলোরও চিন্তা করা উচিত যেন ফ্যাসিবাদী আমলের কোনো শক্তি কোনো ফরম্যাট আসলে ব্যাক না করতে পারে। সব কিছুর পাশাপাশি এই ব্যাপারগুলো আসলে আমাদের চিন্তায় রাখা উচিত। আচ্ছা, আপনার কাছে যদি বলি যে আপনার কাছে কি মনে হচ্ছে জব্বার সাহেব যেমনটি এক ধরনের আশঙ্কা করছেন যে জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর যে অবস্থা, এটি এবার নির্বাচনকে সংকটের মধ্যে ফেলবে কিনা?
এগেইন আমি বারবার বলছি যে যেটা হচ্ছে এটাই আমার প্রথম বক্তব্য, কিন্তু এটাই ছিল জুলাই সনদ নিয়ে যা কিছু হচ্ছে গণভোট থেকে শুরু করে, এবং এই যে আমি মনির হায়দার সাহেব উনি জেনে ফোন করেছিলেন, আমি কিন্তু তখন মেনশন করেছি এই কথাটা ইন পার্টিকুলার, যে এই ধরনের স্টেটমেন্ট, এই ধরনের তফসিল, এটা তো আরো প্রবলেম উস্কে দেওয়ার একটা প্রবণতা দেখা দিচ্ছে, এবং খোদ জুলাই সনদকেও এক ধরনের মানে কি বলবো, এক ধরনের বিপত্তির মুখে ফেলবার একটা আভাস আমরা কিন্তু পাচ্ছি। কারণ এটা আপনি নর্মালি চিন্তা করেন যে 2008-এর পরে যে ইলেকশনটা হয়েছে, এই যে ঐক্যমত্য কমিশন, এই কথাটা আমি বলতে চাই, 2008-এর পরে যেই ইলেকশনটা, দীর্ঘদিন তো ইলেকশন হয়নি, আপনি কি করে নিশ্চিত আমাদের ভোটের কোন দলের কত ভোটার আছে? এটা কিন্তু আমরা খুব হাওয়ায় বলছি, কারণ আপনার 15 বছর আগের একটা জরিপ, আর নতুন জরিপ তো খুব মানে ফ্ল্যাকচুয়েট, আজকে একটা আসছে কালকার একটা আসছে, সেটাও নাই আমাদের হাতে, অর্থাৎ যেটাটা অনেক ওল্ড স্কুল হয়ে গেছে। সেখানে আপনি নবনির্বাচিত যারা সাংসদ হবে, তার যাকে কিনা জনগণ ভোট দিয়েই তো ওই সংসদে পাঠাবেন আমরা প্রত্যাশা করি, তার যদি এখতিয়ার থাকলো না, একটা জিনিস অটো হয়ে গেল, এটা তো ভীষণ রকমের ওই যে আমি চাই তাই এটা করতে হবে, এটা তো একটা স্বৈরাচারিতা হয়ে গেল, যে গল্পটা থেকে আমরা বেরোতে চেয়েছিলাম। তো এমন কোনো প্রক্রিয়া অবলম্বন করা কখনোই উচিত হবে না যেটা আমাদেরকে ওই ধরনের বিতর্কের মধ্যে ফেলে দেয়। ঠিক যেভাবে, কারণ ঘরে বলেন, বাইরে বলেন, বিদেশি বলেন, অভ্যন্তরীণ বলেন, বাংলাদেশের রাজনীতি কিন্তু কেবলমাত্র অভ্যন্তরীণ ভাবে নিয়ন্ত্রিত হয়, এটি আমি কখনোই মনে করি না। এর সাথে কিন্তু বাইরের নানা কিছু যুক্ত আছে, সেই বিষয়টাকেও কিন্তু একেবারে আমলের বাইরে দিয়ে দেওয়া হচ্ছে। আপনি যে এরকম একটা সিদ্ধান্ত গ্রহণ করবেন বা আপনি যা কিছু করবেন, আমার কাছে মনে হচ্ছে এই বিষয়গুলোর সাথে অপরাপর কোনো কিছু যুক্ত আছে কিনা, অথবা এমন কোনো পরিস্থিতি তৈরি করার পরিকল্পনাও আছে কিনা, যে পরিস্থিতি তৈরি হলে এই পুরো দেশ অস্থিতিশীল হতে পারে, সেটি আমাদের বিবেচনায় নিতে হবে, এবং এমন কোনো কাজ করা উচিত না যাতে দেশ অস্থিতিশীল হয়। আর এক মিনিট সময় বাবা, একটু মুস্তাফা আপনার কাছে একটু আসার কথা, দর্শক যারা ফোন করছেন সবাই কিন্তু একদম শঙ্কার কথা বলছিলেন যে রাজনৈতিক দলগুলো ঐক্য হবে কিনা, শেষ পর্যন্ত নির্বাচনের আগ পর্যন্ত তারা এরকম এই বিরোধী থাকবে কিনা, একটু জানতে চাই, মানে আসার কথা কি আছে যে শেষ পর্যন্ত আসলে একটা ঐক্য পৌঁছাবে, এরকম আপনারা কি মনে? না, ডেফিনেটলি আছে। তরুণরা যেখানে রাজনীতি আছে, এনসিপি যেখানে আছে, জনগণের অবশ্যই আশাবাদী হওয়া উচিত। জনগণের জন্য আর কেউ ফাইট না করলে এনসিপির আমরা যারা আছি আমরা ফাইট করে যাব। সো সেই জায়গা থেকে তারা আশাবাদী হতেই পারে, এবং আগে তো অনেক ভুজুং ভাজুং দিয়ে আসলে জনগণকে বুঝিয়ে দেওয়া হতো, তো আমরা আসলে ভুজুং ভাজুংটা জনগণের সামনে উন্মোচন করব। সো সেই ক্ষেত্রে পুরনো যে রাজনৈতিক দলগুলো আছে তারা অনেক ক্ষেত্রে ভয় পেয়ে যাবে যে এরকম সবার সাথে এখন আর করা যাবে না। সো এই জায়গায় তাদের আশাবাদী হওয়া উচিত। আচ্ছা, ঠিক আছে, আমরা আপনার দুজনকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবে, আজকে শেষ করছি। দর্শক, আজকের পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি, আগামী পর্বে আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটি নিয়ে সঙ্গে থাকবেন।